অনেক টালবাহানার পর ঠিক হয় অমলেন্দুবাবু বৃদ্ধাশ্রমেই যাবেন। উনি যে নিজেই রাজি হয়ে যাবেন সেটা ওনার ছেলে বা বৌমা ভাবতেই পারেনি। প্রায় ৩৮ বছরের সংসার আর নিজের টাকায় বানানো ৩০ বছরের খুব প্রিয় বাড়িটা ছেড়ে চলে যেতে হবে সারা জীবনের মতো। এটার জন্যই ওনার মনটা খারাপ লাগছে, আর কিছু নয়। আসলে ওনার স্ত্রী রেনু মারা যাওয়ার পর থেকে উনি যে বড্ড একা হয়ে পড়েছিলেন। এখানে সবাই থেকেও কেউ যেন নেই। ওনার ছেলে শাম্ব, বৌমা নব্বা আর ২ বছরের নাতি সামন্তন ওনার কাছেই, মানে এ বাড়িতেই থাকে, কিন্তু বড্ড আলাদা আলাদাভাবে। ছেলে আর বৌমা চাকরি করে, তাই তারা খুব ব্যস্ত, আর নাতি আয়া মাসির কাছে বড় হচ্ছে। ছেলে বউ অফিসে চলে গেলে তবেই নাতিটা ওনার কাছে আসতে পারে। ওরা বাড়ি থাকলে নাতিটাকে ওনার ধারে কাছে আসতে দেয় না। মনে হয় আধুনিকার ছোঁয়া না পেয়ে যদি গেঁয়োপনা কিছু শেখে নাতি, তাই হয়তো ওকে ওনার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। এছাড়া অন্য কোনো অজানা কারণ আছে কিনা সেটা অমলেন্দুবাবু বুঝতে পারেন না। নাতি আবার খুব দাদু ভক্ত হয়েছে, খুব বায়না ধরে দাদুর কাছে আসার জন্য, কিন্তু তাকে খেলনা দিয়ে বা বাইরে বেড়াতে নিয়ে গিয়ে শান্ত করে যখন ওরা বাড়িতে থাকে। ছেলে তো ভুলেও বাবার ঘরের দিকে পা বাড়ায় না, আর বৌমা তো নয়ই। এইভাবেই চলছিল বেশ। একদিন নাতি বায়না ধরল দাদুর কাছে আসবে বলে। বৌমা অনেক বকাবকি করলো, আর ছেলে নাতির কান্না থামাতে গিয়ে অধৈর্য হয়ে গিয়ে গালে এক চড় মারল। অমলেন্দুবাবু নিজেকে আর সামলাতে পারলেন না। উনি তেড়ে মেরে ছেলেকে ধমকে উঠে বলেন, তোর কি মনে পড়ে কোনো দিন তোর গায়ে আমি হাত তুলেছি? কোনো দিন জোরে তোর সাথে কথা বলেছি? তুই কি বায়না করতিস না? একরত্তি ছেলেকে তুই মারলি কি না সে আমার কাছে আসার বায়না করছিল বলে? আমি কি অপবিত্র? আরও অনেক কথা বলে উনি যখন থামেন তখন বৌমা নব্বা এসে শ্বশুরকে বলেন, আজ আপনার জন্য আমার এই ছোট্ট ছেলেটা ওর বাবার কাছে মার খেলো। আপনার উচিত ওর চোখের সামনে থেকে সরে যাওয়া, তা না করে আপনি সমানে ওর সামনে দাঁড়িয়ে রইলেন, আর ও কান্নাকাটি করলো, তাই তো ওর বাবা ওকে মারল। আপনার লজ্জা হয় না? ইত্যাদি অনেক অপমানজনক কথা বলে নাতিকে কোলে নিয়ে নিজের ঘরে ঢুকে যায়। অমলেন্দুবাবু বুঝতেই পারলেন না তার দোষটা কোথায়। অপমানে জর্জরিত হয়ে উনিও ঘরে ঢুকে ওনার স্ত্রীর ফটোর সামনে দাঁড়িয়ে বলেন, রেনু, কেন বলো তো আমাকে একা করে চলে গেলে? আমি অপমানিত হচ্ছি সেটা দেখতে বেশ ভালো লাগছে তো? আমাকে তোমার কাছে টেনে নিতে পারছো না? এরকম অপমানিত উনি প্রায়ই হন ছেলে আর বৌমার কাছে। শারীরিক অসুখ ওনার জানা আছে, মানসিক যন্ত্রণায় উনি তিলে তিলে দগ্ধ হচ্ছেন তার থেকে অনেক বেশি। দিনে দিনে খাওয়া দাওয়া কমে যাচ্ছে, তাকে দেখার কেউ নেই। এখন নাতিকে বৌমা ওর বাপের বাড়ি রেখে অফিস যায়, আর ফেরার সময় নাতিকে নিয়ে ফেরে। পরের দিন যদি ছুটি থাকে তাহলে সেদিন আর ফেরে না। সেদিন ছেলে বৌমা নাতি তিনজনেই বৌমার বাপের বাড়িতেই থেকে যায়। কয়েকদিন ধরে অমলেন্দুবাবুর শরীরটা ঠিক যাচ্ছে না। কতদিন ডাক্তারের কাছে চেক আপে যাওয়া হয়নি। ছেলেকে বলেছিলেন, ছেলের সময় নেই, সে কথা মুখের উপর বলে দিয়েছে। হঠাৎ দুপুরে বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান অমলেন্দুবাবু। কাজের মেয়েটি ওদের খবর দেয়, কিন্তু ওরা কেউই আসেনি। তৎক্ষণাৎ অবশ্য সেটা সম্ভবও নয়, কারণ অফিস তো আর বাড়ির পাশে নয়, তাই দোষ দেয়া যায় না। তবে ফোনে মেয়েটিকে বলে, চোখে মুখে জল দে, ঠিক হয়ে যাবে। এই অবধি ঠিকই ছিল।
অফিস থেকে ফিরে দুজনের কেউ একজনও ওনার খবর নেয়নি। মনে মনে উনি বলেন, বৌমা না হয় পরের মেয়ে, তুই তো আমার ছেলে, তোর কি কর্তব্য ছিল না বাবার খবর নেয়ার? মনে কষ্ট পেলেও মুখে কিছুই বলেননি। এইভাবে মানসিক যন্ত্রণা পেতে পেতে উনি শেষ হয়ে যাচ্ছেন। পরের দিন সকালে নাতির আওয়াজ না পেয়ে কাজের মেয়ে মিনতির কাছে জানতে চান অমলেন্দুবাবু। ওরা কোথায় রে মিনতি? মিনতি বলে, গতকাল রাতে দাদা আর বৌদি তোমার নাতিকে নিয়ে বাপের বাড়ি গেছে। বৌদির বাবার নাকি শরীর খারাপ, তাই। শুনে মনে মনে হাসা আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। একদিন অকারণে ছেলে ওনাকে কিছু কথা শোনায়, আর সেটা সহ্য করতে না পেরে রাগে অপমানে রক্তচাপ বেড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এটাই হলো বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রধান অস্ত্র। ওদের বক্তব্য, বারবার অসুস্থ হলে কাজকর্ম ফেলে ওনাকে নিয়ে থাকলে তো আর চলবে না, তার থেকে ওখানে থাকলে 5 জনের সাথে থাকতে পারবে। অসুস্থ হলে সেবা করার লোক পাবে। বৃদ্ধাশ্রমই হলো তাই ওনার আদর্শ জায়গা। সেদিনই উনি মনে মনে ঠিক করেন এবং বলেন, এই বাড়িটা আমার, আমাকে যদি বাড়ি ছাড়তেই হয় তবে তোদেরও এখানে আমি থাকতে দেব না। যেমন মনে ভাবা তেমন কাজ। উনি এই বাড়িটা ওদের অমতে বিক্রি করে দেন। এরপর উনি ওদের কথা মতো ওদের পছন্দের বৃদ্ধাশ্রমে চলে আসেন। তবে নিজে আসেননি, ছেলে দিয়ে গেছে। ছেলে চলে যাওয়ার সময় উনি জানিয়ে দেন ওনার বাড়িটা বিক্রি করে দিয়েছেন। 2 দিনের মধ্যেই যিনি কিনেছেন তিনি দখল নিতে আসবেন। শাম্ব খুব রেগে যায়, চিৎকার করে বলে ওঠে, শয়তান বুড়ো কোথাকার, আমাদের পথে বসিয়ে দিলে। শাম্ব বেশি কথা আর না বাড়িয়ে হনহন করে চলে যায়। ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে শাম্ব আর কোনো দিনই ওখানে পা রাখেনি। নিজের টাকাতেই এখানে বেশ ভালোই আছেন অমলেন্দুবাবু। থাকা খাওয়ার খরচ সবই তিনি নিজের টাকাতেই করেন। ছেলের থেকে একটা কানাকড়িও নেননি। এখানে কোনো অসুবিধাই নেই, সবই ঠিক সময়ে পেয়ে যান। মনে বেশ শান্তিই পান, কিন্তু মাঝে মাঝে নাতিটার জন্য মনটা খুব খারাপ লাগে। মাঝে মাঝে বৃদ্ধাশ্রমের অফিস থেকে ফোন করে নাতিটার খবর নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউই ওনার ফোন ধরেনি কোনো দিন। এইভাবেই দিন মাস বছর গড়িয়ে যায়। ধীরে ধীরে নাতিটার মুখ আবঝা হয়ে গেছে। নবদ্বীপর বৃদ্ধর এখন দিনরাত 2 সমান। এখানে চারু নামের একজন বিধবা মহিলা আছে, যে ওনাদের সবার ফাইফরমায়েশ খাটে, ওনাদের দেখভাল করে। এই চারুকে উনি মেয়ে বলেই ডাকেন। এই মেয়ে ওনাকে খুব শ্রদ্ধা করে, আবার ভালোবাসে, আর ওনাকে বাবা বলে ডাকে। এখানে বাবা মেয়ের মধ্যে বেশ ভালোই সখ্যতা আছে। অমলেন্দুবাবু মেয়ের সাথে নিজের ফেলে আসা সংসারের সব গল্পই করেন। তার মধ্যে বেশিরভাগই নাতির প্রসঙ্গ থাকে। ছেলের কথা বলতে বলতে ওনার গলা ধরে আসে। এই চারুই ওনাকে একটা খাতা পেন দিয়ে বলেছিল, বাবা, তুমি তোমার মনের কথা এই খাতায় লিখে রাখো, তাতে মনের ভার হালকা হবে আর সময়ও কেটে যাবে। এই কথাটা ওনার মনে ধরে। অশক্ত হাতে কাঁপা কাঁপা অক্ষরে মনের কথা চিঠির আকারে নাতির উদ্দেশ্যে লিখতে থাকেন। স্নেহভাজন এসু দাদু ভাই, কেমন আছো? কত বড় হয়েছ? বয়সটা আন্দাজ করতে পারলেও শারীরিক গঠনটা আন্দাজ করতে পারি না। খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। জানি তুমি আমাকে ভুলে গেছো। তোমার বাবা মা আমার কথা, আমার অস্তিত্ব তোমাকে জানিয়েছে কিনা জানি না। আমি বেঁচে আছি কিনা সেটাই তো ওরা খবর নেয় না। তোমাকে কেন আমার থেকে দূরে রাখা হতো, তার কারণ এখনও আমার অজানা রইল। আজ আর হাত চলছে না, কাল আবার লিখব। পরের দিন আবার লেখা আরম্ভ করেন। শেষ বয়সে তোমাকে দেখার খুব স্বাদ হয়।
জানি সেটা অপূর্ণই থেকে যাবে। এমন সময় পাশের বেডের শশাঙ্কবাবু এসে গল্প জুড়ে দেন, তাই আর লেখা হয়নি। লেখা বন্ধ করে ওনার সাথে গল্পে মেতে যান। পরের দিন আবার লেখা আরম্ভ করেন। এখানে আমি ভালোই আছি, কিন্তু আজ মনটা ভালো নেই দাদুভাই। তুমি চিনবে না, এখানে একজনই আমার থেকে বড় ছিলেন, বিমল চক্রবর্তী, মানে বিমল দাদা, আজ দেহ রেখেছেন। ওনার বেডটা আজ খালি হয়ে গেল। এখানে প্রায় দিনই একটা করে বেড খালি হয়, আর চোখের পলকে সেটা ভর্তিও হয়ে যায়। যারা বেড খালি করে তারা প্রায় সবাই আমার মতোই অভাগা। তারা মুক্তি পেয়ে বেড খালি করে, আর তৎক্ষণাৎ খালি বেড আবার আমার মতো অপদার্থরা পূর্ণ করে দেয়। এ যেন মিউজিক্যাল চেয়ারে বসার খেলা। বড় ক্লান্ত লাগে। জানি না কবে আমার বেডটা খালি হবে। কে যে পূরণ করতে আসবে সেটা হয়তো দেখা হবে না। তবে মুক্তি পেতে কার না ভালো লাগে বলো? ভালো থেকো। হাতের কলম আর চলছে না, সেও আমার মতো অবসর চাইছে। আশীর্বাদ আনতে তোমার দাদু। চোখের জল মুছে চিঠিটা বেশ যত্ন করে বালিশের তলায় রেখে দেন। আজ কয়েকদিন থেকেই অমলেন্দুবাবুর শরীরটা খারাপ। একদমই উঠে বসতে পারছেন না। খাওয়া দাওয়া তো বেশ কয়েকদিন ধরেই প্রায় বন্ধ করে দিয়েছেন। বৃদ্ধাশ্রমের অফিস থেকে আগের মতো আবার অমলেন্দুবাবুর ছেলেকে ফোন করা হয়, কিন্তু এবারও কেউ ধরেনি। এইভাবেই দুদিন কেটে যায়। চারু ওনাকে জোর করে দুধ জল খাওয়াচ্ছে। খাবার পেটে একদমই যাচ্ছে না। এই বৃদ্ধাশ্রমে অনেক দিন ধরেই অফিসের কাজ দেখাশোনা করেন অনির্বাণ কর। আজ সকাল থেকে উনি খুব ব্যস্ত। নতুন পার্টি আসবে, তাই নতুন পার্টিকে বলা হয়েছে এখানে বেড খালি নেই, কিন্তু পার্টি শুনলে তো জোর করে বলেছে একটা বেডের ব্যবস্থা করে দিতেই হবে। তাতে বেশি টাকা লাগে তো তাও দিতে রাজি। ছেলেটা, মানে যে তার বাবাকে এখানে রাখতে চাইছে, তার বয়স খুবই কম, হয়তো 28-29 হবে, আর বাবার বয়স 60-এর ঘরে হবে, তবে প্যারালাইজড। অনির্বাণ মনে মনে বলেন, আজকালকার ছেলেমেয়েরা তাদের বয়স্ক বাবা মাকে বোঝা মনে করে, নয় তাদের পথে ফেলে যায়, নয়তো বা এখানে। এর মধ্যে ননি বলে একটা ছেলেকে দিয়ে ঘরের এক কোণে একটা খাট, মানে বেড সাজিয়ে রাখতে বলে তারা দিয়ে বলে, তাড়াতাড়ি কর ননি, এক্ষুনি পার্টি এসে যাবে। কথা বলতে না বলতেই ছেলেটা তার বাবাকে নিয়ে হাজির। অনির্বাণ ভাবে, এ কেমন ছেলে কে জানে, বাবাকে ঘাড় থেকে নামাতে পারলে যেন বাঁচে। ওদেরকে বসিয়ে অনির্বাণ অফিসিয়াল কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়ে। চারু অমলেন্দু বাবুকে ডাকে, বলে, বাবা এবার ওঠো, ভোর হয়ে গেছে, মুখ ধুয়ে কিছু খেতে হবে যে, খালি পেটে কি আর ওষুধ খাওয়া যায়? উঠে পড়ো বাবা। অন্যদিন চারু একবার দুবার ডাকলেই অমলেন্দুবাবু চোখ মেলে তাকান, কিন্তু আজ সেটা করেননি দেখে চারু ওনার গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে গা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। চারু বাবা বলে ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ চারুর কান্নার শব্দে অনির্বাণ কলম থামিয়ে ওদের বসতে বলে উঠে যায়। হন্তদন্ত হয়ে গিয়ে দেখে 103 নম্বর বেডের অমলেন্দু ঘোষ মারা গেছেন। উনি ডাক্তারকে কল করে আসতে বলেন। এরপর রেজিস্টার খাতা দেখে ওনার বাড়ির লোককে ফোন করেন। ফোন করতে করতে নতুন পার্টির দিকে তাকিয়ে বলে, সেই কবে ওনার ছেলে ওনাকে রেখে গেছেন, তারপর থেকে একদিনও আসেনি বা খবর নেয়নি, এমনকি কোনো দিন ফোনও ধরেনি। আজ কি করবে কে জানে। অনির্বাণ ফোন করে, কিন্তু আজও কেউ ফোনটা ধরে না। অনির্বাণ বিরক্ত হয়ে বলে, এখন কি করা যায়? শাম্বর এখানে এসে মনে পড়ে যায় ওর বাবার কথা। সেই কত বছর আগে বাবাকে এখানে রেখে গিয়েছিল, আর খবর নেওয়া হয়নি। এতদিন কি আর বেঁচে আছেন? যাক বাবা,
চন্দ্রশেখর মানে চন্দ্রকে জানানোর কোনো প্রয়োজন নেই। চন্দর কি আর দাদুকে মনে আছে? মনে থাকলে নিশ্চয়ই জানতে চাইতো। নব্বার কথা শুনে সত্যি সত্যি বাবার সাথে খুব অন্যায় করেছিলাম। এখন নিজে তার ফল ভোগ করছি। নব্বা তো ছেলে অন্তঃপ্রাণ ছিল, সেই ছেলেকেও ধোঁকা দিয়ে ড্যাং ড্যাং করে তো স্বর্গে চলে গেল। আজ যেন পুরনো কথা খুব মনে পড়ছে। বিশেষ করে বাবার কথা মনে হতেই শাম্বর ইচ্ছা হয় বাবার খবর নিতে। চন্দ্র এখন ধারে কাছে নেই, ও গেছে কে যেন মারা গেছে তাকে দেখতে। এটাই সুযোগ। শাম্ব আস্তে আস্তে অনির্বাণের কাছে এসে ওর বাবা মানে অমলেন্দু ঘোষের কথা জানতে চায়। অনির্বাণ বড় বড় চোখ করে শাম্বর দিকে তাকিয়ে বলে, আপনি ওনার কে হন? শাম্ব বলে, ছেলে। অনির্বাণ বলে, আপনি ওনার ছেলে? ভাগ্যের কি পরিহাস দেখুন, আজ এত বছর ধরে আপনাকে ফোন করে পাইনি, কিন্তু আজ আপনি নিজে এসে ধরা দিলেন, আর ধরা দিলেন ওনার মৃত্যুর দিনেই। শাম্ব বলে, মানে উনি আজই মারা গেছেন? হ্যাঁ। বলে অনির্বাণ বলে, বিশ্বাস করুন এখানে একটাও বেড খালি ছিল না। আপনাকে টেম্পোরারি একটা বেডে রাখার ব্যবস্থা করেছিলাম, পরে খালি হলে সেখানে দিয়ে দিতাম। কিন্তু দেখুন আপনার বাবা আপনার কষ্ট সহ্য করতে না পেরেই নিজের বেডটা খালি করে দিলেন চিরকালের মতো। শাম্ব কান্নায় ভেঙে পড়ে, মনে মনে ভাবে এটাই উপযুক্ত শাস্তি, এটাই পাওনা ছিল। পরে চন্দ্র সব জানতে পারে। দাদুর চিঠিটা পড়ে খুব কষ্ট পায়। সত্যি সত্যি ওর কিছুই মনে নেই। মনে থাকলে দাদুকে কাছে এনে হয়তো রাখত, ওর জীবনটা হয়তো অন্যরকম হতো। দাদুকে প্রণাম করে বলে, দাদু ভাই, এখন তোমাকে আবঝা আবঝা মনে পড়ছে। তোমাকে এখানে কেন পাঠানো হয়েছে জানি না, তবে তোমার ছেলের পাপের শাস্তি ভগবান আমাকে দিয়েই তোমার ছেলেকে দেয়ালেন। আমি বিলেত চলে যাচ্ছি বলেই বাবাকে এখানে রেখে যাচ্ছি। জানি না ফিরব কি না, তবে আজ বুঝতে পারছি এ কী বলে ভাগ্যের পরিহাস। শেষ যাত্রায় আমি তোমাকে দেখতে পেলাম, কিন্তু তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমার প্রণাম নিও। পরজন্ম বলে যদি কিছু থাকে তাহলে যেন তোমাকেই আবার দাদু রূপেই পাই। ভালো থেকো। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা দেবিকা মিত্র, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।